বেগম খালেদা জিয়াকে ঘিরে স্মৃতিচারণ ও নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। তার স্মৃতির পাতায় উঠে এসেছে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিত্ব ও সময়ের নানা অজানা অধ্যায়। সেই স্মৃতিচারণ ও বক্তব্যই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস, বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তিনি বলেন, ম্যাডাম জিয়ার সঙ্গে বহুদিন কাজ করার সুযোগ হয়েছে। ওনার সঙ্গে কাজ করতে গিয়ে নারী হওয়াতে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। ধরেন, যত কিছুই হোক, একজন নারী হিসেবে আমরা তখন অনেক আগে ছোট মাপের নেত্রী বা কর্মী ছিলাম। নারী হওয়াতে কোথাও গেলে ওনার প্রথম যে বিষয়টা নজরে আসত, সেটা হলো ওনার সঙ্গের মানুষগুলো। উনি কিন্তু অন্য নেতা নেত্রীদের মতো ওইভাবে শুধু কনভিন্স করতেন না, উনি সবার খোঁজ নিতেন। পেছন থেকে বলতেন, ওরা সাংবাদিক, দেখো ওরা খেয়েছে কিনা, ওদের গাড়িটা ঠিক আছে কিনা, এই আমার মেয়েগুলোর কি অবস্থা, ওদের খোঁজ নাও, ওরা কোথায় আছে, এখন কোন জায়গায়। আমরা যদি তার সঙ্গে সফরে যেতাম, ওনার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্যাপারে ওনার কনসার্ন খুব সিরিয়াস ছিল, খুব সিরিয়াস। এই জায়গাটায় আমি তাকে ভীষণভাবে শ্রদ্ধা করি। শ্রদ্ধার কথার আগে আমি একটা ঘটনার কথা বলি। আমি তখন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। ঠিক সেই সময় খালেদা জিয়া গুলশান অফিসে অবরুদ্ধ হলেন। নিশ্চয় আপনার মনে আছে, ওই রাতে আমরা সেখানে গিয়েছিলাম। একটা পর্যায়ে আমি বিদায় নিতে চাইলাম। নামার সময় দেখি চারদিকে শুধু পুলিশ, একটু দূরে দাঙ্গা পুলিশ সহ সবাই ঘেরাও করে রেখেছে। আমি দৌড়ে এসে বললাম, বাইরে তো অনেক পুলিশ। সবাই দেখার পরে ম্যাডাম বললেন, তোমরা যদি যেতে চাও চলে যাও। অনেক সিনিয়র বললেন, ম্যাডাম আপনি যদি এখন পল্টন অফিসে যান বেটার হয়, যা হওয়ার হবে, অ্যারেস্ট করুক যাই করুক, পল্টন অফিসে গেলে ভালো হবে। কিন্তু বুঝে শুনে ম্যাডাম বললেন, না, যা করবে করবে, আমি এখানেই আছি, তোমরা গেলে চলে যাও। আমরা বললাম, ম্যাডাম আপনাকে রেখে আমরা কিভাবে যাই? তখন রাত প্রায় 1টার মতো বেজে গেছে। যাই হোক, উনি মনে মনে হয়তো খুশি হয়েছিলেন। উনি আর বলেননি যে তোমাদের যেতেই হবে। আমরা ওপরে ছাদে উঠে নিচে তাকিয়ে দেখছি চারদিকে পুলিশ। রাতে কে কিভাবে থাকব সেটাও তখন ভাবতে হচ্ছে। অনেক মানুষ আটকা পড়েছে, নারীরাও বেশ কিছু। সেদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, এই জন্য আমরা গিয়েছিলাম বেশ কিছু নারী তার সঙ্গে কথা বলার জন্য। পরে আমরা সেটাই করলাম। ম্যাডাম খোঁজ নিলেন, এরা থাকবে কিভাবে, এত বিছানা কোথায় পাবে। তখন প্রচণ্ড শীত, দরিদ্রদের দেওয়ার জন্য যে কম্বল রাখা থাকতো, একটা ঘর ভর্তি কম্বল ছিল। ম্যাডাম যে কম্বলগুলো রাত করে দিতেন, সেই রুমে ঢুকে আমরা সবাই কম্বল আনলাম। একটা কম্বল ফ্লোরে বিছালাম, একটা গায়ে দিলাম, একটা মাথায় বালিশের মতো করে নিলাম। যারা বালিশ পেয়েছে নিয়েছে, আর যারা পায়নি তারা বালিশ ছাড়াই রাত কাটিয়েছে। মেয়েদের সবাইকে একটা রুমে রাখা হলো, ছেলেরা নিচে অন্য জায়গায় থাকলো। এইভাবে থাকার পরও ম্যাডাম খোঁজ নিতেন ওরা খেয়েছে কিনা, প্রতিবেলায় খাওয়ার আগে সবাই ঠিকমতো খেয়েছে কিনা, খাবার পেয়েছে কিনা। পরিস্থিতি তখন অনেকটা পোরাত নদীর মতো হয়ে গিয়েছিল। পানি সাপ্লাই দেয় না, বিদ্যুৎ দেয় না। আশপাশের একটা বাসার ভেতর দিয়ে পেছনের দিক থেকে পানি টেনে আনা হতো। খাবার টাবার, প্যাকেট খাবার আসতো। এই যে প্রতি মুহূর্তে খবর নেওয়া, এই দায়িত্বটা আমি খুব সিরিয়াসভাবে দেখেছি। পরদিন ম্যাডাম বের হবেন, আবারও ম্যাডামের সঙ্গে বের হব। গাড়িতে ম্যাডাম বসে আছেন, আমরা বাইরে দাঁড়িয়ে। পুলিশ দরজা খুলতে দিচ্ছে না, বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। গোয়েন্দা সংস্থা, দাঙ্গা পুলিশ সব মিলিয়ে তখন পেপার স্প্রে মারছিল। আমাদের অনেকেই বিভিন্নভাবে অসুস্থ হয়ে গেল। আমি একটা গেটের ফাঁক দিয়ে পুলিশের গতিবিধি দেখছিলাম। ওরা ওই ফাঁক দিয়েই পেপার স্প্রে মেরেছে। আমার চশমা যদি না থাকতো তাহলে হয়তো এখন আর দেখতে পারতাম না। তখনই চোখের সমস্যা শুরু হয়। পরে আমার চোখের নিচের পাওয়ার একদম শেষ লেভেলে চলে যায়। এরপর ম্যাডাম খোঁজ নিচ্ছেন, ডাক্তার কি করবে, কোথায় পাওয়া যাবে, এই ছোট ছোট বিষয়গুলো। প্রতিবেলায় খবর নেওয়া, প্রতি মুহূর্তে খবর নেওয়া, এই জিনিসগুলো আমি খালেদা জিয়ার কাছ থেকে তার সঙ্গে থাকতে গিয়ে শিখেছি। আমি আসলে কাল হঠাৎ করে ঘুমের মধ্যেই খবরটা পেয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে স্মৃতিচারণ তখন খুঁজে পাইনি। ওই মুহূর্তে শুধু বিয়ের কথাটাই মনে পড়েছিল। আমার বিয়ে হয়েছিল 1999 সালে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী, তিনি আমার বিয়েতে এসেছিলেন। উনি আসার পরও বরপক্ষ তখনও আসেনি। সাধারণত বরপক্ষ আগেই আসে। আমার আত্মীয় স্বজন, বান্ধবীরা, সিনিয়র নেত্রীনেতারা বলছিলেন, খবরদার ম্যাডাম যেন না জানে যে বরপক্ষ আসেনি। কিন্তু এক পর্যায়ে
ম্যাডামের সামনেই কেউ বলে ফেলেছে ছাত্র নেত্রীরা নেতারা যা হয়। ম্যাডাম জিজ্ঞেস করলেন কোথা থেকে আসবে। বলা হলো মানিকগঞ্জ থেকে। ম্যাডাম বললেন আচ্ছা, ছেলেরা একটু দেরি করছে, আমি থাকব। তিনি অনেকক্ষণ ছিলেন, 1-1.5 ঘন্টা। পরে ছেলে আসলো। ছেলে আসার পর ম্যাডাম দুজনকেই অভিনন্দন জানালেন, আশীর্বাদ করলেন। এরপর হঠাৎ খবর হলো আমার বিয়ের আসরের পরের দিন হরতাল। বিয়ে বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও। অনেক নেতানেত্রী বিয়ে খেতে এসেছেন। বের হলেই পুলিশ ধরবে। এই খবর ছড়িয়ে পড়ার পর ম্যাডাম বললেন আমি থাকব, যতক্ষণ সবাই বের না হয়ে যাবে আমি ততক্ষণ থাকব। একটা বিয়ে বাড়িতে ওনার এই দায়িত্ববোধ, তিনি সত্যিই সবাই চলে যাওয়া পর্যন্ত ছিলেন। ঠিক একই ঘটনা লালদিঘিতে যেদিন জেলে যাওয়ার আগের দিন। আমাদের নিয়ে উনি একটি মিটিংয়ে বসেছিলেন। আপনার মনে আছে কিনা জানি না, উনি সমাপনী বক্তৃতায় বলেছিলেন জেল হলে কি হতে পারে, আমরা কিভাবে চলব। এটা ছিল সেন্ট্রাল বর্ধিত সভা। খাবার দেওয়ার প্রায় শেষের দিকে খবর এলো নিচে গোয়েন্দা সংস্থা, পুলিশ, দাঙ্গা পুলিশ ভরপুর, ধরলেই অ্যারেস্ট। যারা একটু রিক্রিয়েশনের জন্য নিচে গিয়েছিল তাদের মধ্যে 2-1 জনকে অ্যারেস্টও করা হয়েছে। সেদিনও ম্যাডাম বললেন তোমরা সবাই আগে চলে যাও, আমার বক্তৃতা শেষ হওয়ার পরেই তোমরা চলে যাবে। সবাই চলে যাওয়ার পরে আমি যাব, আমি একজনকেও অ্যারেস্ট হতে দেব না। এবং সত্যি তিনি তাই করলেন। এই রকম অনেক সময় আমরা তার সঙ্গে কাটিয়েছি। তিনি একজন প্রকৃত দলের নেতার মতো নেতাকর্মীদের আগলে রাখতেন। কাল তারেক রহমান যেমন বলছিলেন তিনি সত্যি একজন অভিভাবকের মতো সব সময় দায়িত্ব পালন করেছেন।